যে হাত সেবা করার কথা ছিল সেই হাতে আজ কালশিটে দাগ। নিজের স্ত্রীকে তিলে তিলে শেষ করতে চেয়েছিল পাষণ্ড সুদেব, কিন্তু সে জানত না লাজুর চোখের প্রতিটা ফোঁটা জলের হিসেব নিতে ধেয়ে আসছে অনুভব। আজকের পর্বে দেখবেন কিভাবে মাঝ রাস্তায় সুদেবকে তার পাপের উচিত শিক্ষা দিল অনুভব। লাজুর শরীরের তপ্ত আগুনের আঁচ যেন ঘরের দেয়ালগুলোকেও আজ পুড়িয়ে দিচ্ছিল। অসহ্য ধুমজরে লাজু যখন বিছানায় ছটফট করছিল, তখন তার অবশ ঠোঁট দুটো শুধু একটা কথাই বিড়বিড় করে বলছিল, ডাক্তারবাবু, আমাকে কালকের জন্য খাড়া করে দিন। আমার যে আজন্মের স্বপ্ন ওই পরীক্ষাটা দেওয়া। ডাক্তার ধীরেনবাবু লাজুর নাড়ি টিপে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি তো নিজেই আগামের চিকিৎসক হতে চলেছ লাজু। নিজের দেহের এই জীর্ণ দশা কি বুঝতে পারছ না? তোমার যা অবস্থা তাতে 7 দিনের আগে বিছানা ছাড়া হওয়া মানেই মৃত্যুকে আমন্ত্রণ জানানো। কিন্তু লাজুর জেদ যেন পাহাড়ের সমান। সে ডাক্তারকে বারবার অনুরোধ করতে থাকে যেন কোনো অলৌকিক ওষুধে সে কাল সুস্থ হয়ে ওঠে। কমলা দেবী পাশে দাঁড়িয়ে নাক কুঁচকে বলে উঠলেন, ডাক্তারবাবু, আবার রক্ত পরীক্ষা কিসের? নাড়ি দেখেই তো সব বোঝা যায়। অকারণে টাকা খরচ করার কোনো মানে হয় না। ডাক্তার কড়া গলায় জবাব দিলেন, মানুষের জীবনের দাম আপনার কাছে টাকা দিয়ে মাপা হতে পারে, কিন্তু আমার কাছে নয়। আর লাজুর কপালের ওই নীলচে কালশিটে দাগটা কিসের? কমলা আমতা আমতা করে বলল, ও কিছু না, কাজের চাপে কোথাও ধাক্কা লেগেছে বোধহয়। ডাক্তার সন্ধিহান চোখে তাকিয়ে বললেন, এই গভীর ক্ষত কোনো আসবাবের ধাক্কায় হয় না, এটা কোনো হিংস্র আঘাতের চিহ্ন। সাবধান করে দিচ্ছি, এই মেয়েটাকে যদি ঠিকঠাক শুশ্রূষা না করা হয় তবে এই শাস্তির ভাগিদার আপনাদেরও হতে হবে। এরপর ডাক্তার কড়া ডোজের ওষুধ দিয়ে চলে গেলেন। ওষুধের ঘরে লাজু যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তার বড় যা করুণ চোখে তাকিয়ে ভাবছিল, মেয়েটার কপালে এত দুঃখ কেন? সকালের সোনা রোদ যখন জানলা দিয়ে ঘরে ঢুকল, তখন অনুভবের চোখেও ছিল প্রতীক্ষার আলো। সে কলেজের গেটে দাঁড়িয়ে অধীর হয়ে ভাবছিল, আজ লাজু আসবেই। হাজারো ঝড় সামলে সে তার ক্যারিয়ারের প্রথম ধাপটা পেরোতে আসবেই। কতদিন তার ওই উজ্জ্বল মুখটা দেখেনি অনুভব। লাজুকে দেখার জন্য তার মনটা যেন এক অস্থির খাঁচার পাখি হয়ে ডানা ঝাপটাচ্ছিল। এদিকে লাজু ঘুম থেকে উঠে টলমন পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেই বড়জা আতকে উঠে বলল, কি করছ ছোট বউ? এই অবস্থায় পরীক্ষা দিতে যাওয়া মানে নিজের পায়ে কুড়ুল মারা। লাজু কাঁপা গলায় বলল, দিদি, এই পরীক্ষাটা আমার বাঁচার লড়াই। আমি যদি না যাই তবে সুদেবের পৈশাচিক জয় হবে আর আমার স্বপ্নগুলো ধুলোয় মিশে যাবে। লাজু মরিয়া হয়ে প্রিন্সিপাল ম্যাডামকে ফোন করতে চাইলেও কলেজের কর্মীরা সাফ জানিয়ে দেয়, হুটহাট কথা বলা যাবে না। যদি অসুবিধার কথা জানাতে হয় তবে মেডিকেল সার্টিফিকেট আর অভিভাবককে দিয়ে চিঠি পাঠাতে হবে। লাজু নিরুপায় হয়ে তার স্বামী সুদেবকে ডাকল। বিনীত স্বরে বলল, আমি তো হাঁটতে পারছি না, তুমি কি একটু আমার মেডিকেল কাগজগুলো কলেজে পৌঁছে দেবে? সুদেব বিদ্রুপের হাসি হেসে বলল, তোর কি মনে হয় আমি তোর ফরমাস খাটার চাকর? মরেছিস তাতে আমার কি? তুই পরীক্ষা না দিলেই আমার শান্তি। আমি এখন দোকানে চললাম, নিজের ব্যবস্থা নিজেই কর। লাজুর চোখের জল আজ রক্ত হয়ে ঝরছিল। সে শেষ চেষ্টা হিসেবে খিটকেলকে ফোন করতে চাইল, কিন্তু খিটকেল তো অনুভবের নির্দেশে আগে থেকেই লাজুর নাম্বার ব্লক করে রেখেছিল। অভিমানে অপমানে লাজু আবার বিছানায় লুটিয়ে পড়ল। অনুভব কলেজের গেটে দাঁড়িয়ে প্রতিটা ছাত্রীর মাঝে লাজুকে খুঁজছিল, কিন্তু সময় ফুরিয়ে গেলেও লাজু এলো না। হতাশ অনুভব যখন প্রিন্সিপালের ঘরে ঢুকল, তখন ম্যাডাম তাকে তিরস্কার করে বললেন, লাজবন্তীর মতো একজন মেধাবী ছাত্রী কেন এলো না, আপনি কি একবারও খবর নিয়েছেন? অনুভব অপরাধবোধে দগ্ধ হতে হতে ভাবল, নিশ্চয়ই এর পেছনে সুদেবের কোনো নোংরা চক্রান্ত আছে। ওদিকে লাজুর ঠাম্মি যখন ফোন করল, তখন লাজু সব কষ্ট চেপে রেখে বলল, ঠাম্মি, আমি আর ওই বাড়িতে ফিরব কিনা জানি না। আমার মতন আমি কোথাও একা শান্তি খুঁজতে চাই। ঠাম্মি বুঝতে পারলেন সুদেব নিশ্চয়ই বড় কোনো ক্ষতি করেছে, কিন্তু লাজু তাকে দুশ্চিন্তায় ফেলতে চাইল না। অনুভবের অন্তরাত্মা তখন ডুকরে কেঁদে উঠল। সে মনে মনে শপথ নিল, লাজুর এই কান্নার প্রতিটা ফোঁটার হিসেব সে সুদেবের কাছ থেকে নেবেই। যে অন্যায় সুদেব লাজুর স্বপ্নের সাথে করেছে তার সাজা হবে এমন, যা দেখে গোটা সমাজ শিউরে উঠবে। অনুভবের চোখে তখন প্রতিশোধের আগুন, আর লাজুর নিথর দেহে তখন একরাশ হার না মানার জেদ ধিকি ধিকি জ্বলছিল। সে জানত আজ সে হারেনি, বরং এক নতুন যুদ্ধের জন্য নিজেকে তৈরি করছে, যেখানে অনুভব হবে তার ঢাল আর সুদেবের দম্ভ হবে চুরমার। লাজুর এই অসহায়ত্বই যেন হয়ে উঠল এক বিরাট ঝড়ের পূর্বাভাস, যা সুদেবের সাজানো সংসার আর অহংকারকে তাসের ঘরের মতো উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। অনুভবের এই সংকল্প আর লাজুর নীরব লড়াই এখন কোন পরিণতির দিকে যায় সেটাই দেখার অপেক্ষায় দিন গুনছে নিয়তি। অনুভবের ভেতরের সুপ্ত আগ্নেয়গিরিটা যেন এবার ফেটে পড়ার উপক্রম হল। কলেজের করিডোর দিয়ে হাঁটার সময় তার প্রতিটি পদক্ষেপ যেন সুদেবের বিনাশের ঘণ্টা বাজাচ্ছিল। সে সোজাসুজি লাজুদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কারণ তার মন বলছিল লাজু স্বেচ্ছায় পরীক্ষা দিতে আসেনি, এমনটা হতেই পারে না।
নিশ্চয়ই ওই পাষণ্ড সুদেব তাকে ঘরে বন্দি করে রেখেছে, অথবা শারীরিকভাবে এমন কোনো আঘাত করেছে যার ফলে লাজু বিছানা ছাড়তে পারেনি। এদিকে লাজু জ্বরের ঘোরে অসংলগ্নভাবে বাবার নাম ধরে ডাকছিল। কমলাদেবী তখন পাশের ঘরে বসে কুসুমের সাথে কানে কানে ফিসফিস করছিল যে আপদটা বিদায় হলেই বাঁচে। পরীক্ষা দিতে পারেনি, ভালো হয়েছে। পড়াশোনা শিখে আমাদের মাথায় কাঁঠাল ভাঙতে আসত, এবার হাড় মাস চিবিয়ে ওকে শিক্ষা দিতে হবে। ঠিক সেই মুহূর্তে কলিং বেলটা সজোরে বেজে উঠল, যেন কেউ দরজায় করাঘাত নয় বরং সজোর আঘাত করছে। কমলা দরজা খুলেই দেখল রক্তচক্ষু নিয়ে অনুভব দাঁড়িয়ে আছে। অনুভব কোনো কথা না বলে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে চিৎকার করে বলল, লাজু কোথায়? লাজু কোন ঘরে আছে? সুদেব তখন সবেমাত্র দোকান থেকে ফিরে জল খাচ্ছিল। অনুভবের এমন রুদ্র মূর্তি দেখে তার হাত থেকে গ্লাসটা পড়ে মেঝেতে চুরমার হয়ে গেল। সুদেব তোতলাতে তোতলাতে বলল, আপনি এখানে? কি চাই আপনার? লাজু আমার স্ত্রী, সে কি করবে না করবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। অনুভব সুদেবের জামার কলারটা খপ করে ধরে দেওয়ালের সাথে চেপে ধরল এবং হিসিয়ে বলল, তোর ব্যক্তিগত ব্যাপার যদি কারোর জীবন ধ্বংস করার কারণ হয়, তবে আমি সেই ব্যক্তিগত দেওয়ালে আগুন লাগিয়ে দেব। তুই জানিস আজ লাজুর পরীক্ষা ছিল, তুই ওকে কেন যেতে দিলি না? সুদেব ধূর্ত হাসি হেসে বলল, ও তো নিজেই বিছানা থেকে উঠতে পারছে না, ওর তো খুব অসুখ, আমি কি করব? ডাক্তারবাবু তো বলেছে রক্ত পরীক্ষা করতে হবে। অনুভব একবার লাজুর ঘোরের দিকে তাকালো, দেখল লাজু আধো বোঝা চোখে জ্বরের ঘোরে কাঁপছে। তার কপালে সেই নীলচে কালশিটে দাগটা তখনও জলজল করছে। অনুভবের শরীর রাগের রিরি করে উঠল। সে সুদেবকে এক ঝটকায় সরিয়ে দিয়ে লাজুর শিওরে গিয়ে বসল এবং আলতো করে তার কপালে হাত রাখল। লাজুর উত্তপ্ত শরীরের ছোঁয়ায় অনুভব বুঝল মেয়েটা যন্ত্রণার কোন চরমে পৌঁছে গেছে। সে পকেট থেকে ফোন বের করে খিটকেলকে ফোন লাগালো এবং বলল, এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স নিয়ে আমাদের বাড়ির পারিবারিক নার্সিংহোমে চল, লাজুকে এখানে রাখা নিরাপদ নয়। কমলাদেবী চিৎকার করে বাধা দিতে এলেন, বললেন, পরপুরুষ হয়ে আপনি আমার ঘরের বউকে নিয়ে যাবেন কোন সাহসে? পাড়ার লোক জড়ো করব। কিন্তু অনুভব পকেট থেকে একটা আইনি কাগজ বের করে দেখালো, যেটা সে আগে থেকেই তৈরি করে এনেছিল, যেখানে লাজুর ওপর হওয়া গার্হস্থ্য হিংসার সব প্রমাণ সংরক্ষিত ছিল। অনুভব গর্জে উঠে বলল, পুলিশ ডাকলে আপনার ছেলেই আগে শ্রীঘরে যাবে, ওই কালশিটে দাগটার জবাব কি আপনার কাছে আছে? কমলা চুপসে গেল। সুদেব তখনও আড়ালে দাঁড়িয়ে ফুঁসছিল, কিন্তু অনুভবের ব্যক্তিত্বের সামনে সে তখন এক অসহায় ইঁদুর ছাড়া আর কিচ্ছু নয়। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এলে অনুভব নিজ হাতে লাজুকে পাজাকোলা করে তুলে নিল। লাজু তখন আচ্ছন্ন অবস্থায় অনুভবের জামাটা শক্ত করে চেপে ধরল, যেন এই একটা আশ্রয় সে জীবনের সবটুকু দিয়ে আঁকড়ে ধরতে চায়। হাসপাতালে পৌঁছানোর পর অনুভব এক মুহূর্তের জন্যেও লাজুর পাশ থেকে সরেনি। ডাক্তাররা পরীক্ষা করে জানালেন, লাজুর শরীরে শুধু জ্বর নয় বরং প্রচণ্ড মানসিক ট্রমা আর অপুষ্টি কাজ করছে, এবং তার হাতের কবজিতেও মোচড়ানোর গভীর দাগ রয়েছে। অনুভব সবটা ডায়েরিতে নথিবদ্ধ করছিল। সে ঠিক করেছে সুদেবকে সে এমন এক আইনি মারপ্যাচে ফেলবে যাতে সে সারা জীবন জেলের ঘানি টেনেও প্রায়শ্চিত্ত করতে না পারে। ওদিকে সুদেব বাড়িতে বসে নতুন ষড়যন্ত্র করছিল, কিভাবে অনুভবের নামে অপহরণের কেস দেওয়া যায়। কিন্তু সে জানত না অনুভবের নেটওয়ার্ক কতটা শক্তিশালী। অনুভব হাসপাতালের বেডের পাশে বসে লাজুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বিড়বিড় করে বলছিল, লাজু, তুমি হবু ডাক্তার, আর আমি তোমার সেই স্বপ্নকে পূর্ণতা দেওয়ার সারথি। আমাদের এই লড়াইয়ে জিততেই হবে। পরের দিন সকালে লাজুর একটু জ্ঞান ফিরলে সে অনুভবকে সামনে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগল। অনুভব তাকে সান্ত্বনা দিয়ে বলল, তোমার পরীক্ষা নষ্ট হয়েছে তাতে কি? আমি স্পেশাল পারমিশন নিয়ে তোমার পরীক্ষার ব্যবস্থা করাবো। যদি প্রয়োজন হয় তবে বোর্ড অফ এডুকেশনের দরজায় গিয়ে ধর্ণা দেব, কিন্তু তোমার একটা বছর আমি নষ্ট হতে দেব না। লাজু শুধু অস্ফুট স্বরে বলল, আমাকে বাঁচান অনুভবদা, আমি আর ওই নরকে ফিরতে চাই না। অনুভব দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বলল, আর কোনো দিন তোমাকে ওমুখ হতে হবে না। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। সুদেবের বিনাশ শুরু হয়ে গেছে লাজু, শুধু সময়ের অপেক্ষা করো। আমি ওকে এমন এক শাস্তি দেব যাতে সে নিজের অস্তিত্ব খুঁজে পাবে না। অনুভব এরপর সোজা থানায় গিয়ে সুদেবের নামে এফআইআর দায়ের করল এবং সাথে লাজুর মেডিকেল রিপোর্টগুলো জমা দিল। সুদেব যখন বিকেলে নিশ্চিন্তে চা খাচ্ছিল তখন পুলিশ এসে তার হাতে হাত করা পড়াল। পাড়ার লোক অবাক হয়ে দেখল, এতদিন যে সুদেব নিজেকে খুব ক্ষমতাশালী ভাবত, সে আজ কুকুরের মতো মাথা নিচু করে পুলিশের ভ্যানে উঠছে। অনুভবের এই জয় শুধু লাজুর প্রতি ভালোবাসার জয় নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এক চরম আঘাত ছিল। লাজু হাসপাতালের জানলা দিয়ে বাইরের খোলা আকাশটার দিকে তাকিয়ে হাসল, কারণ সে জানত এবার তার ডানা মেলার সময়। অনুভব পাশে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, লড়াই কেবল শুরু লাজু, তোমাকে জয়ী হতেই হবে।
আপনার কি মনে হয় সুদেবের মতো মানুষের জেল হওয়াই কি যথেষ্ট নাকি আরও বড় শাস্তি পাওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান।